সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু, আমাদের আরও একজন সাবেক সংসদ সদস্য, জনগণের নেতা এবং যারা টক শো দেখেন তাদের খুব প্রিয় টক শোয়ার জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমাদের উপস্থিত নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার এবং আজকে উপস্থিত আমাদের একদম গ্রাম থেকে উঠে আসা সারা দেশের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোন, আদাব। আপনাদের কাছে নতুন করে আমার কিছু বলার নেই। আজ থেকে প্রায় 20-22 বছর আগে, 25 বছর আগে যখন কৃষি মন্ত্রণালয়ে কাজ করতাম, তখন থেকেই আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠভাবে। আমি নিজে কখনো কৃষি কাজ করিনি, কিন্তু কৃষির সঙ্গে আমার সম্পর্কটা ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই শৈশবকালে আমার মামা একজন বড় কৃষক ছিলেন। আমি তার বাড়িতে দেখতাম যে বিরাট বিরাট কুমড়া, আপনার বড় বড় কুমড়া, বড় বড় লাউ, বড় বড় আপনার শশা, আপনার অন্যান্য সবজিগুলো তার বাসায় থাকতো এবং সেখানে আপনাদের তখন ব্লক সুপারভাইজার বলতো। এই ব্লক সুপারভাইজার এসে তার সঙ্গে কথা বলে বলে তারা সব পরিকল্পনা করতো কীভাবে তিনি কৃষিকাজ করবেন। এই তখন থেকে আমি দেখেছি যে কীভাবে, কারণ আমার বাবাও কিন্তু কৃষক ছিলেন না, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ফলে আমাদের বাসায় কৃষির চর্চাটা খুব কম ছিল, কিন্তু মামার বাসায় ছিল অনেক বড়, বেশি ছিল এবং সেভাবেই আমি কৃষি দেখেছি। পরবর্তীকালে রাজনীতিতে, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার পরে এবং মৌলানা ভাসানীর দলের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে তখন কৃষকদের বিষয়গুলো আমাদের জানা সৌভাগ্য হয়েছে। আমি এই কথাগুলো বলছি এই জন্যে যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু আপনার একভাবে ঐতিহাসিক, আরেকভাবে হচ্ছে আপনার রাজনৈতিক, সেই জন্যই কথাটা বলছি। আমরা আপনার একসময় স্লোগান দিয়েছি, জাল যার জলা তার, অর্থাৎ যার জাল থাকবে সেই হচ্ছে পানির আপনার ওই আপনার যে জলাশয় তার মালিক হবে তারা, লাঙ্গল যার জমি তার। তেভাগা আন্দোলনের সঙ্গে আমরা জেনেছি। এই সব মিলিয়ে একটা কৃষকদের আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছি। পরবর্তীকালে আমি যখন আপনার প্রত্যক্ষ রাজনীতিতে নামলাম এবং প্রথম নির্বাচন, সদস্য নির্বাচনে আমি যখন নির্বাচন করেছি 91 সাল, তা আমি মাঠের মধ্যে যাচ্ছি হেঁটে হেঁটে, তা আমি দেখি এক জায়গায় অনেক লোক বসে আছেন, একটা গ্রামের মধ্যে, একটি স্কুলের মাঠের মধ্যে। তা আমি ভাবলাম যে এখানে একজন অনেক আমার ভোটার আছে, আমি চলে গেলাম তাদের কাছে গিয়ে আমি বললাম যে ভাই, আমি তো ইলেকশনে দাঁড়িয়েছি, তা আমাকে আপনার ধানের শীষে ভোট দেবেন। তো সেখান থেকে এক ভদ্রলোক দাঁড়িয়ে বললেন যে স্যার, আপনাকে আমরা চিনি, আপনি তো কলেজে অধ্যাপনা করতেন, অধ্যাপক মানুষ এবং খুব ভালো মানুষ, তার আগে তো পৌরসভার চেয়ারম্যানও ছিলেন আপনি, তা আমরা সবাই আপনাকে ভোট দেবো আপনি যদি আমাদের একটা কাজ করে দিতে পারেন। আমি বলছি কী কাজ? আমরা সবাই কৃষক, আমাদের এই অঞ্চলে আপনার বড় নদী নাই, আমরা সেচের সময় পানি পাই না, আমাদের পানির খুব অভাব। আপনারা যদি পানির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনাকে আর ভোট চাইতে আসতে হবে না। তাহলে কী করতে হবে বলে আমাদের ডিপ টিউবওয়েলগুলো পড়ে আছে, আর তখন আপনার প্রায় 480টা ডিপ টিউবওয়েল আপনার ওয়াটার বোর্ডের, এটা আপনার অকেজ হয়ে পড়েছিল। এটা বানিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই প্রজেক্টটা করেছিলেন। পরবর্তীকালে এরশাদ সাহেব এসে ওটা গ্রামীণ ব্যাংকের হাতে দিয়ে দিয়েছিলেন। গ্রামীণ ব্যাংক চালাতে পারছিল, কারণ তেভাগা করেছিল তারা। তো এটা যদি আপনি চালু করতে পারেন, আমরা যদি পানি পাই তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। আমি সেই নির্বাচনে জয়লাভ করিনি, হেরে গেছি, কিন্তু তখন আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া জয়ী হয়েছেন। নির্বাচনের পূর্বে যখন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচনের বক্তৃতা করতে গিয়েছিলেন, জনসভা করতে গিয়েছিলেন, সেখানে আমি একটাই দাবি রেখেছিলাম যে আপনি আমার এই প্রজেক্টটা চালু করে দেবেন। নির্বাচনের পরে আমি তার কাছে গেছি, আমার এলাকার কৃষকদের নিয়ে গেছি, তারা কেউ লুঙ্গি পরে, কেউ ধুতি পরে গিয়ে আপনার সেই সুগন্ধাতে গেছে। সেখানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন আমি আমার কথা বললাম, তিনি প্রাইভেট সেক্রেটারি ডেকে বললেন, এটা নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে দাও, এটা আমরা এই প্রজেক্টটাকে চালু করব। তিনি প্রজেক্টটা চালু করেন। সেই তখন থেকেই কৃষকদের, আরও আগে থেকেই
কৃষকদের দাবি দাওয়া আন্দোলন নিয়েছিলাম। মিনিস্ট্রিতে যখন এসেছি, যখন আমাকে দায়িত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া কৃষি প্রতিমন্ত্রী হয়ে এখানে আসার জন্য, তখন আপনাদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হয়েছে। রাজনৈতিকভাবে পলাশের সঙ্গে তো আগে থেকে যোগাযোগ ছিল, কারণ সে আমাদের কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল। আমরা তখন আপনাদের সমস্যাগুলো জানতে পেরেছি, বুঝতে পেরেছি। পরে প্রধানমন্ত্রীকে আমরা রাজি করিয়ে, ওটা বোধহয় বিড়ির মাঠ ছিল, তাই না? রাইস রিসার্চ বাড়ির একটা বিশাল মাঠ ছিল, সেই মাঠে একটা বিশাল প্যান্ডেল করে প্রায় 1020 আপনারা যারা কর্মরত ছিলেন ওই সময়, যারা আগে ছিলেন তারা সহ, আমাদের মন্ত্রী ছিলেন নিজামী সাহেব, সবাই মিলে, এবং তখন আপনার আইয়ুব কাদির ছিলেন সাহেব, সচিব সাহেব ছিলেন, অত্যন্ত ডায়নামিক একজন সচিব ছিলেন। তাকে সমস্যাগুলো বললেই বোঝাই তিনি বুঝতেন, এবং কখনো ওই তথাকথিত ব্যুরোক্রেটিকভাবে ধরে রাখতেন না, ছেড়ে দিতেন, কাজ করতে জানতেন। আমরা এই কাজটা করতে পেরেছিলাম, আপনাদের সম্মানটুকু আমরা দিতে পেরেছিলাম। আজকে যে দাবিগুলো আপনারা করছেন, এই দাবিগুলো তো অনেক আগে আপনাদের হয়ে যাওয়ার কথা। ট্রান্সপোর্ট আপনাদের জন্য একটা খুব জরুরি, আমি মনে করি। এটা আপনাদের একটা মোটরসাইকেল দেওয়া খুব বড় কথা না, তাই না? আপনার 30 লক্ষ টাকা আপনার লোন দেওয়া হয় ডেপুটি সেক্রেটারিদেরকে গাড়ি কেনার জন্য, আর যারা আপনার মাঠে ফসল ফলান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের একটা মোটরসাইকেল হবে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে আপনাদেরকে ট্রান্সপোর্ট দিতে হবে। আমি মনে করি যে আপনাদের যে সমস্ত কাজের সুবিধাগুলো সেগুলো দিতে হবে, এবং জেলার বাইরে ট্রান্সফার করা যাবে না, নিশ্চিত করতে হবে। আমার ছাত্র হেলাল এখানে বসে আছে, বেলাল না, ডক্টর, এই কি বাজে কথা বলছেন? হি ইজ এ লার্নেড প্রফেসর। আপনি এইসব কথা বলেন কেন? আপনাকে বুঝতে হবে যে উনি একজন সম্মানিত ব্যক্তি। তো আমি ওনার সঙ্গে এই জায়গায় একটু ডিফার করি এই জন্যে যে ওনারা একে তো অল্প বেতন তো বেশি না, তারপর যে আপনি বাইরে ট্রান্সফার করে দেন, তাহলে তার পক্ষে বাড়ির চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা করবেন না, কাজ করবেন। এটা আরেকটা ঘটনা আছে আপনার প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টারদেরকে বদলি করে দেয়, এবং তার বদলি ঠিক করতে তাকে ঢাকায় আসতে হয়। অদ্ভুত ব্যাপার। এই যে একটা ব্যুরোক্রেটিক সমস্ত ঘটনা তৈরি করা হয়েছে গত 15-16 বছরে, এগুলো বাংলাদেশের মূল জায়গাটাকে আপনার বিনষ্ট করে দিয়ে থাকে। আমরা এগুলো পরিবর্তন করতে চাই, আমরা এই জায়গাগুলো আনতে চাই, আমরা কাজের পরিবেশটাকে সুষ্ঠু করে গড়ে তুলতে চাই। আমাদের নেতা, আমাদের তারেক রহমান সাহেব, তিনি কাজে হাত দিয়েছেন। আপনি ইতিমধ্যে শুনেছেন জাহিদ ভাইয়ের কাছে যে কাজগুলো তিনি হাত দিয়েছেন, সেগুলো একটা বেসিক কাজ। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, আপনার বৃক্ষরোপণ, আমাদের এই যে মসজিদে মন্দিরে যারা আপনার পুরোহিত আছেন, ইমাম আছেন, তাদেরকে ভাতা প্রদান করা, খেলোয়াড়দেরকে যারা খেলাধুলা করে তাদেরকে ভাতা দেওয়া, তাদেরকে আপনার যারা দুস্থ খেলোয়াড় তাদেরকে ভাতা দেওয়া, এগুলো যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। আমি প্রস্তাব করব ভাবছি, আমার সঙ্গে জাহিদ ভাই নিশ্চয় একমত থাকবেন, যে আগে শ্রেষ্ঠ কৃষকদের একটা জাতীয় পুরস্কার দেওয়া হতো, সেটা আবার চালু করার কথা আমি বলবো। একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী কৃষিবিদ, উপসহকারী কৃষি উপসহকারী, তাদেরকেও পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে, কৃষিবিদদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি খুব আনন্দিত হয়েছি, এইবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আমাদের একজন কৃষি বিজ্ঞানী, এবং আনন্দের কথা তিনি আমার জেলার, এবার তিনি স্বাধীনতা পদক পেয়েছেন, হাইয়েস্ট অ্যাওয়ার্ড। এই যে দিলে হয় কি আমাদের উৎসাহ বাড়বে, মানুষদের কাজ করতে আগ্রহী হবে অনেক বেশি। আমরা এই প্রস্তাবগুলো আনবো, ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা সফল হব। আমরা মনে করি যে, আমি সবসময় যেটা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে পজিটিভ সেক্টর কোনটা? কৃষি। এবং কৃষিতে যে সাফল্য এনেছে এটা আর কোনো সেক্টরে আসে নাই। কেন বলি আপনাদেরকে, আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করলাম, আমি তো তখন আমরা যুবক, 1972 সালে, তখন আমাদের খাদ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় 28 লক্ষ মেট্রিক টন। তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন জনসংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি।
খাদ্য ঘাটতি নাই বললেই চলে। কারা করেছে এটা? ওই কৃষকেরা যারা রোদে পুড়ে ঘামে ভিজে রক্তকে পানি করে আপনার ফসল উৎপাদন করে, আর আপনারা যারা ওই ডেসিমিনেট করেন তাদের পাশে দাঁড়ান, যে প্রযুক্তিটা সেই প্রযুক্তিটা আপনারা নিয়ে যান, তাকে বোঝান, সে ওইভাবে কাজ করে। আপনারা দেখবেন যে একটা বাচ্চার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে? শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা, যে স্কুলে যায় ও যেটা বলবে সেটা একেবারে ঠিক, ওটাই ঠিক, ওটার কোনো পরিবর্তন নেই, ঠিক না? ঠিক তেমনিভাবে একজন উপসহকারী কৃষিবিদ কৃষককে যে কথাটা বলে সে সেটাইকে বেদবাক্য মনে করে। এই জন্যই আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করে আমাদেরকে আপনাদের কাজের পরিবেশটাকে উন্নত করতে হবে। এইবারকার ক্যাবিনেট মিটিংয়ে আমি আপনার এই যখন বাজেট পাস হচ্ছে তখন আমি সাবসিডি বাড়ানোর কথা বলেছি, জাহিদ ভাই আছেন। আমি এটা বলছি এই জন্যে যে কৃষিতে যদি সাবসিডি আমরা না দিই, কৃষি এখন আর লাভজনক পেশা নয়। আমার আলুর কৃষক এই জাহিদ ভাই আছেন, এবার কোনো দাম পায়নি আলুর, আপনার 8 টাকা 7 টাকা দামে পচে গেছে, পায়নি। ধানের দাম এখন কমছে, কৃষক আতঙ্কিত হয়ে উঠেছে। কিছু যদি সে লাভ না করে তাহলে তো সে আর উৎপাদন করবে না, সে চলে যাচ্ছে ঠেলা গাড়ি চালাচ্ছে, ফ্যান গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ কৃষক দেখবেন তারা এইসবে চলে গেছে, কারণ এটা লাভজনক না। অন্যদিকে আপনি যখন ধান কাটতে হবে তখন কিন্তু আপনি শ্রমিক পাচ্ছেন না, পাচ্ছেন, এটা বড় সমস্যা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমাদের কৃষকদের কতগুলো ভ্রান্ত ধারণা আছে যে যত বেশি সার দেব তত বোধহয় বেশি উৎপাদন হবে। এটা ভুল ধারণা, এটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে এখানে, এই ধারণাটা ভাঙাতে হবে, তাদেরকে বলতে হবে যে এটা সঠিক নয়, মাটি নষ্ট হচ্ছে, আপনার ফসলেরও ক্ষতি হবে। এটা কিন্তু আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। এটা একটা ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আপনার কৃষি জমি নষ্ট করছি অনেক। আপনার যেটা একটা আমাদের একটা ধারণা ছিল যে আগে একটা ক্লাস্টার ভিলেজ কনসেপ্ট ছিল একটা, যে এক জায়গায় সব বাড়িঘরগুলো নিয়ে আসার চেষ্টা করা, আমরা কিন্তু ওখান থেকে সরে গেছি। এটা চীনে খুব সফলতা লাভ করেছে, তারা ক্লাস্টার ভিলেজ করেছে, অর্থাৎ বাড়িঘরগুলোকে সব এক জায়গায়, তাতে কী সুবিধা হয়, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ সব এক জায়গায় আনা যায়, অন্যদিকে রাস্তাঘাটগুলো ভালো করে করা যায়। এখন কি হচ্ছে, আপনার ধানের জমির মধ্যে আপনার একটা বাড়ি হচ্ছে, এইভাবে চলছে। কিছুক্ষণ আগে আমাদের জাহিদ ভাই বলছিলেন যে আপনার যে বিদ্যুৎ পড়ে মারা যায়, ঠিক না, বজ্রপাতে। তো এখানে আপনার তাল গাছ লাগালে কিন্তু আপনার ওটা এখন ঠেকানো যায়। আমরা যদি জমির পাশে যে তাল গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করতে পারি, আপনারা বলতে পারেন, তাহলে তো আমরা সেটা করতে পারি। এরকম অসংখ্য কাজ আছে যেখান থেকে আমরা কিন্তু দেশকে সত্যিকার অর্থেই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। আমি বক্তব্য বাড়াবো না, আমি আপনাদের বক্তব্য শুনেছি, বেশ মন দিয়ে শুনছি, আর শোনাটা আমি এগুলো জানি, যেহেতু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আছে সবসময়। পলাশ তো মাঝে মাঝে আমি পলাশের বিরক্ত হই, কারণ সে কিন্তু আপনাদের দাবি দেওয়া নিয়ে আমার কাছে ঘন ঘন আসে, বারবার করে বড় ঘ্যানের ঘনের করে, যেটা বলি আমি আর কি, ঠিক বলেছে যাই। হ্যাঁ, কারণ আমরা একসাথে কাজ করেছি, তো আমাদের একটা আলাদা সম্পর্ক আছে, আমরা পরস্পরকে বুঝতে পারি। আমরা কৃষকদের জন্য কাজ করেছি, আপনাদের জন্য কাজ করেছি। আমি বিশ্বাস করি যে আমরা যদি একসাথে কাজ করি আমরা আরও সামনের দিকে যাব, আপনাদের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। তবে এই একটা কথা, যে আপনাদেরকে কিন্তু সরকারের যে আপনার কর্মসূচিগুলো আসবে সেগুলোকে সফল করতে হবে, আপনাদেরকেও কাজ করতে হবে, এবং একই সঙ্গে সামনের দিকে এগোতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা আপনাদের আজকের এই যে সমাবেশ করেছেন, আপনারা সম্মান করেছেন, সেটাকে সফল করেছেন, সেজন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একই সঙ্গে কৃষকদের সঙ্গে থাকবেন, কৃষির সঙ্গে থাকবেন, এবং যারা কৃষিকে ভালোবাসে, কৃষককে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে থাকবেন, এবং তারেক রহমানের সঙ্গে থাকবেন।